নবম শ্রেণীর প্রথম ইউনিটে পাঠ্য অজিত দত্তের নোঙর কবিতাটি আমরা আজকে আলোচনা করব। ঊনবিংশ শতাব্দীর প্রতিনিধি স্থানীয় কবিদের মধ্যে অন্যতম পরিচিত জনপ্রিয় ব্যক্তিত্ব হলেন অজিত দত্ত। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কুসুমের মাস। বিংশ শতাব্দীর 40-এর দশকের কবি হিসাবে বাংলা কাব্যজগতে তিনি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার জন্ম 1907 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ও সংস্কৃতে MA পাশ করেন প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। কর্মজীবন শুরু করেন কলকাতার রিপন কলেজিয়েট স্কুলে শিক্ষক হিসেবে। পরে তিনি অধ্যাপনা করেন চন্দননগর কলেজে। কিছুদিন প্রেসিডেন্সি কলেজেও অধ্যাপনা করেছেন। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাব্যকবিতা বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মজীবন সমাপ্ত করেন। তার অবসর গ্রহণ 1970 খ্রিস্টাব্দে। কবি বুদ্ধদেব বসুর সঙ্গে তিনি একযোগে প্রগতি পত্রিকা সম্পাদনা করতেন। পরবর্তীকালে কল্লোল সাহিত্য গোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রথম থেকেই তিনি লেখক হিসেবে যুক্ত ছিলেন। তিনি নিজেও দিগন্ত নামে একটি প্রকাশনা সংস্থা গড়ে তুলেছিলেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছায়ার আলপনা ইত্যাদি। কবি 1979 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অন্যান্য আধুনিক কবিদের মতো অজিত দত্তের কবিতার সবথেকে বড় বৈশিষ্ট্য হল রূপক ধর্মিতা আর প্রতীকী ভাবনার পরিচয়। তিনি সব সময় সাম্প্রতিক সামাজিক ঘটনাকে রূপক এবং প্রতীকের আদলে কাব্যরূপ দান করেছেন। তার বেশিরভাগ কবিতাই সনেট জাতীয়। আমরা অজিত দত্তের জীবন আলোচনা করলাম। তিনি কবি হিসেবে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন। একসময় বিশ্ব সাহিত্যের পালাবদল, আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন, বহির্বিশ্বের নানান সংগঠন তার কাব্য সাহিত্যে স্থান করে নিয়েছে। অজিত দত্তের নোঙর কবিতাটি নেওয়া হয়েছে সাদা মেঘ ও কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে, যা 1970 সালে প্রকাশিত হয়েছিল। নোঙর কবিতাটি একটি প্রতীকী কবিতা। তা আলোচনার পূর্বে আমরা কিছু কথা জেনে নেব। যেমন নোঙর কবিতায় প্রতিটি বিষয়ই এক একটা প্রতীকের আকারে উপস্থাপিত হয়েছে। যেমন প্রথমেই বলবো নোঙর। নোঙর আসলে বাধার প্রতীক এক। দ্বিতীয় হচ্ছে সিন্ধু নদ বা সমুদ্রের গতি, যা তিনি বলেছেন এখানে সমুদ্রের ঢেউ, এটা আসলে সময়ের স্রোতের সঙ্গে তিনি তুলনা করেছেন। আর কবির যে বাণিজ্য তরী, তা হলো এখানে তার জীবনের প্রতীক রূপে উপস্থাপিত হয়েছে। আর এখানে যে ঢেউগুলো ফুটে উঠছে, সেই ঢেউগুলো হলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের প্রতীক। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কেই তিনি প্রতীকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এবার কবিতাটি পড়লে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কবিতার শুরুতেই তিনি বলছেন, পাড়ি দিতে হবে দূর সিন্ধু পারে। অর্থাৎ সময়কে, জীবনের যে দীর্ঘ পথ, জন্ম থেকে মৃত্যু পাড়ি দিতে হবে, তাকে তিনি সিন্ধু নদের সঙ্গে তুলনা করেছেন।
কিন্তু এই জীবনটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ নোঙর মানে বাধা, মানে জীবনের শুরুতেই সেই বাধা কবিকে এগিয়ে যেতে দিচ্ছে না। সারা রাত মিছে দাঁড় টানি, অর্থাৎ কবি চেষ্টা করছেন দাঁড় টেনে জীবনের পথে এগিয়ে যাওয়ার, পরিশ্রম করার, অর্থাৎ তার জীবন তরী বা বাণিজ্য তরীকে সাফল্যের স্থানে পৌঁছে দেওয়ার জন্য, সফল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বারংবার নোঙর পড়ে যাচ্ছে তটের কিনারে, অর্থাৎ জীবনের শুরুতেই বাধা পাচ্ছেন তিনি। সারা রাত মিছে দাঁড় টানি, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ চারিদিকে একটা পরিবর্তনের উৎসব, চারিদিকে পরিবর্তনের গতি, সকল মানুষই এগিয়ে চলেছে, সমাজ এগিয়ে চলেছে, জীবন এগিয়ে চলেছে, কিন্তু কবি দাঁড়িয়ে রয়েছেন। কবির বাণিজ্য তরী দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম বাধায় তিনি স্তব্ধ। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ। এতক্ষণ তিনি বলছিলেন বাধার কথা, এবার সামাজিক শোষণের কথা তিনি ভাটার শোষণের রূপকে তুলে ধরেছেন। কোথাও সামাজিক শোষণ, কোথাও রাজনৈতিক শোষণ, কোথাও ধর্মীয় শোষণ ইত্যাদি শোষণ কবিকে বাধা দিচ্ছে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ সামাজিক যে গতি, জীবনের যে গতি এগিয়ে চলেছে, তাকে যেন সমাজ ব্যবস্থার এই ধরনের শোষণ রুদ্ধ করে দিচ্ছে। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। অর্থাৎ জীবনে একটা সময় জোয়ার আসে, মানে একটা সময় গতি আসে, উন্নতি আসে, সমৃদ্ধি আসে, আবার একটা সময় ভাটা আসে, মানে একটা সময় তার সমস্ত কিছু স্তিমিত বা কিছুটা হলেও গতিহীন হয়ে পড়ে। অর্থাৎ জীবন সুখ এবং দুঃখ দুটোকে নিয়েই, ভাটাকে তিনি দুঃখের সঙ্গে তুলনা করেছেন, জোয়ারকেও তিনি সুখের সঙ্গে তুলনা করেছেন। আমার বাণিজ্য তরী বাধা পড়ে, কবির কাছে জোয়ার এবং ভাটা অর্থাৎ সুখ এবং দুঃখ দুটো সময়েই যেন কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ কোনোভাবেই তিনি সুখের সময়ও জীবন পথে এগিয়ে যেতে পারছেন না। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, অর্থাৎ পাল একটা সহযোগী মাধ্যম। নৌকায় যদি পাল তোলা হয় তাহলে প্রকৃতির বাতাসে নৌকার মধ্যে একটা গতিশীলতা আসে। কবি বলছেন যে আমি যদি পালও তুলি নৌকায়, দাঁড়ও টানি, কিন্তু আমার জীবনের বাণিজ্য তরী এগিয়ে চলে না। নোঙরের কাছি বাঁধা, তবুও নৌকা চিরকাল, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। অর্থাৎ আমার বাণিজ্য তরী কেঁপে উঠছে, কিন্তু এগিয়ে যাচ্ছে না। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবারের দাঁড়ের নিক্ষেপে, অর্থাৎ প্রতিবারেই আমি যতবার দাঁড়কে নিক্ষেপ করে যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ততবারই আমার জীবনের তরী অর্থাৎ কবির জীবনের তরী যেন দাঁড়িয়ে গেছে, আর সেই ঢেউয়ের গর্জন যেন কবিকে বিদ্রুপ করে গেছে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ তিনি চেষ্টা করছেন মাঝ নদীতে পৌঁছে দিক নিরূপণ করে বাণিজ্য তরীকে পৌঁছে দিতে সাফল্যের শিখরে, কিন্তু কোনোভাবেই তিনি তা করতে পাচ্ছেন না। বিরামহীন দাঁড় টানার কোনো মূল্যই তিনি পাচ্ছেন না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। কবি বলছেন আমি সমস্ত কিছু পরিকল্পনা, আশা, আকাঙ্ক্ষা নিয়ে জীবনের বাণিজ্য তরীকে জীবন পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সময়ের স্রোতে ভাসিয়েছিলাম, কিন্তু কখন যে নোঙর পড়ে সমস্ত কিছুকে স্তব্ধ করে দিয়েছে তা তিনি নিজেও বুঝতে পারেননি। কবিতাটা শেষ লাইনে তিনি বলেছেন তবু দাঁড় টানি। এখানে কতকগুলো শব্দ আছে
যেগুলো শিক্ষার্থীদের একটুখানি জানা দরকার। নোঙর, নোঙর হচ্ছে নৌকোকে বেঁধে রাখার জন্য লোহার কাঁটা। সিন্ধু হচ্ছে সমুদ্র। দাঁড় হচ্ছে যা নৌকায় লাগানো থাকে এবং নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টানা হয়। তরি হলো নৌকা। শোষণ বলতে এখানে রসাকর্ষণকে বোঝানো হয়েছে। প্রাণ মানে জীবন। মাস্তুল হলো পাল খাটাবার লম্বা উঁচু দণ্ড। আর তট বলতে কুল বা তীরকে বোঝানো হয়েছে। জোয়ার হলো চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্র ও নদীর যে জলস্ফীতি ঘটে তাকেই বলা হয় জোয়ার। আর আহরণ হচ্ছে সংগ্রহ করা। প্রবল মানে প্রচণ্ড। ভাটা বলতে নদীতে যখন জলস্ফীতির হ্রাস ঘটে তখন তাকে ভাটা বলে। এখানে আমরা এবার কিছু প্রশ্ন আলোচনা করব। একটা বড় প্রশ্ন আলোচনা করি প্রথমেই। সারা রাত তবু দাঁড় টানি। তবু দাঁড় টানি শব্দটি ব্যবহার করেছেন কেন? তবু শব্দটির গুরুত্ব কি? শব্দটি এখানে একাধিকবার ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। তবু শব্দটি অব্যয়পদ। কোনো একটি কার্য শেষ হওয়া সত্ত্বেও যদি দ্বিতীয় কোনো কার্য নিষ্পন্ন হয় সেক্ষেত্রে তবু অব্যয়পদটি ব্যবহৃত হয়ে থাকে। নোঙর কবিতায় কবি অজিত দত্ত সিন্ধু সমুদ্র যাত্রায় আয়োজন করেছিলেন, তার বাণিজ্য তরী ভাসিয়েছিলেন। কিন্তু শুরুতেই তটের কিনারে নোঙরের কাছেতে নৌকা বাঁধা পড়ে যায়। কবি মাস্তুলে পাল লাগিয়ে নৌকার গতি আনার চেষ্টা করেছিলেন। যাত্রাপথের নানান প্রতিবন্ধকতাকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তাই তিনি তবু শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি তার জীবনকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণের প্রতিকূলতা মুক্ত করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। নৌকার গতি স্তব্ধ হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কাছে পরাস্ত হয়েছে। তবু কবি এই প্রতিকূলতার সঙ্গে লড়াই করার জন্য সারা রাত সারা দিন দাঁড় টেনেছেন, যদি নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আসলে আশাবাদী কবি, জীবনবাদী কবি চেষ্টা করেছেন কোনো বাধার কাছে পরাজয় স্বীকার না করে তাকে অতিক্রম করার। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারার দিকে চেয়ে করি দিকের নিশানা। কে তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন? তার এই দিক চিহ্নিত করার কারণ কি? এখানে নোঙর কবিতায় কবি অজিত কুমার দত্ত আকাশের তারার দিকে চেয়ে দিক নির্ণয় করার চেষ্টা করেছেন। আসলে গভীর রাতে তিনি যখন তার বাণিজ্য তরী নিয়ে সমুদ্র পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, তখন তিনি দিকভ্রান্ত যাতে না হয়ে যান সেই জন্য তিনি আকাশের তারার দিকে চেয়ে দিক নির্ণয় করার চেষ্টা করেছেন। কিন্তু তার এই দিক নির্ধারণ করা কখনোই সার্থক হয়ে ওঠেনি। অর্থাৎ কবি তার জীবনের লক্ষ্যে তার জীবন তরীকে নিয়ে পৌঁছতে পারেননি। তারার দিকে চেয়ে অর্থাৎ আশার আলোর দিকে চেয়ে কবি জীবনের লক্ষ্যকে স্থির করার চেষ্টা করেছিলেন। আরেকটি প্রশ্ন, তারপর ভাটার শোষণ। শোষণ বলতে কবি কি বুঝিয়েছেন? কবি অজিত কুমার দত্ত তার নোঙর কবিতায় ভাটার শোষণ বলতে প্রাকৃতিক পরিবর্তনের পরিচয় দিতে চেয়েছেন। অর্থাৎ চন্দ্র ও সূর্যের
আকর্ষণের ফলে যে জলস্ফীতি ঘটে তাকে বলে জোয়ার, আর চন্দ্র ও সূর্যের বিকর্ষণের ফলে যে জলস্ফীতি হ্রাসের ঘটনা ঘটে তাকে বলে ভাঁটা। কবি এখানে ভাঁটার শোষণ বলতে বুঝিয়েছেন সামাজিক শোষণকে। আসলে নৌকার গতি জোয়ারের সময় নদীতে যেভাবে বৃদ্ধি পায়, ভাঁটার সময় তা অনেকটাই হ্রাস পায়। কারণ ভাঁটার টান বিপরীতমুখী হলে নৌকাকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এখানে তিনি ভাঁটার শোষণ বলতে সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ ইত্যাদি নানান সামাজিক সমস্যাকে বোঝাতে চেয়েছেন, যার বিরুদ্ধে কবি লড়াই করে জীবন তরীকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা কবিতার আগে প্রতীকী বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছি, কিন্তু তবুও আরেকটি প্রশ্ন আমাদের একটু দেখা উচিত। নোঙর কবিতাটিতে কবি অজিত কুমার দত্ত কোন কোন প্রতীকের ব্যবহার করেছেন, প্রতীকগুলি কবির কোন কোন ভাবনাকে প্রকাশ করেছে তা আলোচনা করো। এখানে দেখা যাচ্ছে নোঙর বলতে কবি নৌকার যে লোহার কাঁটা বুঝিয়েছেন তা আসলে বাধার প্রতীক। এখানে কবি যে বাণিজ্য তরীর কথা বলেছেন তা হলো জীবন তরী। যে সিন্ধু নদের কথা বলেছেন তা হলো জীবন পথ, সময়। মানুষের জীবনে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পথটাকে অতিক্রম করতে হয়। জোয়ার ভাঁটা বলতে কবি সাফল্য এবং ব্যর্থতাকে বুঝিয়েছেন। ভাঁটার শোষণ বলতে তিনি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক শোষণকে বোঝানোর চেষ্টা করেছেন। দাঁড় টানাকে তিনি উদ্যোগ বা উদ্যমের সঙ্গে লড়াই চালানোর বা এগিয়ে যাওয়ার মানসিকতাকে বুঝিয়েছেন। নোঙর কবিতায় প্রকাশিত এই সকল প্রতীকী ভাবনাই সুন্দর চিত্রকল্পের মাধ্যমে ফুটে উঠেছে। আমরা দেখেছি যে নোঙর শব্দটি তিনি সুন্দর একটা ব্যঞ্জনা ধর্মী অর্থে ব্যবহার করেছেন। আর বাণিজ্য তরী বলতে পণ্যবাহী নৌকো সাধারণ অর্থ, কিন্তু প্রতীকী অর্থ হলো জীবন তরী। দাঁড় হলো এখানে তার প্রচেষ্টার প্রতীক। আশাবাদী, জীবনবাদী কবি সমস্ত বাধাকে অতিক্রম করে জীবন যুদ্ধে জয় লাভের একটা প্রচেষ্টাকে তুলে ধরেছেন। নমস্কার।